কাজ করে রাত 12টার দিকে নির্জন রাস্তা দিয়ে হেঁটে বাসার দিকে যাচ্ছে। এমন সময় জাঙ্কুকের কানে একটা চাপা গোঙানির আওয়াজ আসে। জাঙ্কুক তখন আওয়াজটাকে লক্ষ্য করে সেদিকেই যেতে থাকে। জাঙ্কুক গিয়ে দেখে দুইটা লোক একটি মেয়েকে জোর করে নোংরা কাজ করতে চাইছে, তবে মেয়েটা বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। জাঙ্কুক বুঝতে পারে যে এটা জোর করে করা হচ্ছে। জাঙ্কুক তখন পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ চালিয়ে উচ্চ স্বরে বলে, কে রে ওখানে? দুইটা লোক তখন মেয়েটিকে ছেড়ে সাথে সাথে দৌড়ে পালায়। জাঙ্কুক তখন মেয়েটিকে উদ্ধার করে। আপনার নাম কি আর বাসা কোথায়? মেয়েটি কান্নার জন্য কোনো কথা বলতে পারে না। প্লিজ কান্না করবেন না, যা হওয়ার হয়ে গেছে। মেয়েটি তাও কান্না বন্ধ করছে না। জাঙ্কুক খেয়াল করে দেখলো মেয়েটি ভয়ে কাঁপছে। আপনি কোথায় যাবেন? যাওয়ার জায়গা নেই। এই শহরে কোথায় থাকবেন এটা ঠিক না করে এই শহরে চলে আসলেন? এসেছিলাম কিন্তু তারা তো রাখে নাই। কারা? আমার কাকা। ও আচ্ছা, তা এখন কোথায় যাবেন? জানি না, রাস্তায় এভাবে হাঁটতে থাকবো, আবার কিছু মানুষ এসে ঝাঁপিয়ে পড়বে বলে আওয়াজ করে কান্না শুরু করে দেয় মেয়েটা। আপনি কিছু মনে না করলে আমার বাসায় যেতে পারেন। আপনার বাবা মা কিছু বলবে না? আমার বাবা মা নেই। ও সরি। আরে সমস্যা নাই, আসতে পারেন আমার সাথে, কিন্তু আপনি আমাকে নিয়ে ভয় পাবেন না, আমি ওদের মতো না। আর যদি এমন ভাবেন তাহলে আসার দরকার নেই বলে জাঙ্কুক সামনের দিকে হাঁটতে থাকে। তখন দেখে মেয়েটি জাঙ্কুকের পেছন পেছন হাঁটছে। মেয়েটিকে নিয়ে বাসায় যাওয়ার পরে, এবার কি আপনার নামটা জানতে পারে? ইহু। আর আপনার নাম? আমার নাম জাঙ্কুক। আর বাবারা কোথায়? মা আছে কিন্তু বাবা নেই। ও আচ্ছা, এগুলো খেয়ে নিন। না, খাবো না। কেন? এমনি। সারা জীবন তাহলে না খেয়ে থাকতে পারবেন তো? তে তখন চুপ হয়ে আছে। খেয়ে নিন। তে তখন ভেজা চোখগুলো ওড়না দিয়ে মুছে খেয়ে নেয়। খাবার খাওয়ার পরে জাঙ্কুক দেখে জিজ্ঞাসা করে, আপনি এখন কি করবেন ভাবছেন? জানি না। পড়ালেখা করেছেন? ইন্টার পরীক্ষা দিয়েছি। ঠিক আছে, আমি দেখবো কোনো চাকরি জোগাড় করা যায় কিনা। আপনি তাহলে এখানে শুয়ে পড়েন, আমি সোফায় ঘুমাবো। কথাটা বলেই জাঙ্কুক একটা কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে জাঙ্কুক ওঠার আগেই তে উঠে বসে আছে। জাঙ্কুক উঠে রান্না করতে যাবে, এমন সময় তে জাঙ্কুকের কাছে গিয়ে বলে, আমি রান্না করতে পারি। আপনার মন খারাপ, এখন শুয়ে থাকুন। আমরা তো গরিব, এমন কিছু ঘটতেই পারে। কথাটা বলে তে আবারও চোখের পানি ছেড়ে দেয়। এই, আমি বলেছি না আমার সামনে কান্না করবে না। তে ভেজা চোখে জাঙ্কুকের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। এখন যান। না, আমি রান্না করব বলে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে চুলার দিকে এগিয়ে দাঁড়ায়। জাঙ্কুক তখন তের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা দেখছে। রান্না শেষে নাস্তা করে জাঙ্কুক কাজের জন্য বের হবে। এমন সময় তের সামনে গিয়ে দাঁড়ায়। কিছু বলবেন? আবার কখন আসবেন? রাত 10টা-11টার মধ্যেই চলে আসবো। এত রাত কেন? কাজ তো করতে হবে তাই। আচ্ছা, কিসের কাজ? মোটর মেকানিক। ও আচ্ছা, সাবধানে করবেন তাহলে। ওকে, আপনিও সাবধানে থাকবেন, দরজা লাগিয়ে রাখবেন। আর যদি বোরিং ফিল করেন তাহলে টিভি লাগিয়ে কিছু দেখবেন। জাঙ্কুক এসব বলে বেরিয়ে যায়। ছেলেটা অনেক পরিশ্রমী আর অনেক ভালো। বিকালের দিকে তে রান্না করে শুয়ে থাকে। রাত 10টার দিকে জাঙ্কুক আসে। জাঙ্কুক আসার পরে রান্না করতে গিয়ে দেখে সবকিছু রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে। আপনি এসব রান্না করতে গেলেন কেন? কেন, রান্না করলে কি অসুবিধা নাকি রান্না ভালো লাগে না? আরে না না, ঠিক তা না। তাহলে এমন বলছেন? আচ্ছা ছাড়ুন, আপনি খেয়েছেন? না, আপনার জন্যই বসে আছি। কাল থেকে আর এমন করবেন না, খেয়ে নেবেন। একা একা খেতে ভালো লাগে না বলেই তে জাঙ্কুকের প্লেটে ভাত দিয়ে দেয়। দুজনে খাওয়া দাওয়া করার পর জাঙ্কুক সোফায় ঘুমাতে যায়। আপনি কোথায় যাচ্ছেন? সোফায় ঘুমাবো। এখানে ঘুমালে সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু কোনো কিন্তু না। তাহলে মাঝখানে একটা বালিশ দিয়ে শুয়ে পড়েন। জাঙ্কুক মাঝখানে একটা বালিশ রেখে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। তে যখন ঘুম ভাঙে তখন খেয়াল করে দেখে জাঙ্কুকের এক হাত তার তল পেটে, আর তে উপর হয়ে এক পা জাঙ্কুকের শরীরে রাখা। তের তখন কেমন যেন অদ্ভুত ভালো লাগছিল। তে তখন জাঙ্কুকের হাতে হাত দিয়ে আস্তে করে হাতটা সরিয়ে দেয়। তারপর সে বিছানা ছেড়ে উঠে পড়ে। ব্রাশ করে নাস্তা রেডি করে আয়নার সামনে বসে বসে সাজছে। জাঙ্কুকের তখন ঘুম ভাঙে। জাঙ্কুক তখন চোখ মেলে তাকিয়ে দেখে যেন একটা পরী তার রুমের আয়নার সামনে বসে আছে। এভাবে কতক্ষণ তাকিয়ে থাকার পরে, এভাবে কি দেখছেন? না কিছু না। এখন উঠে ফ্রেশ হয়ে আসুন। জাঙ্কুক তখন বিছানা ছেড়ে নাস্তা করে তার কাজে যায়। রাতের দিকে জাঙ্কুক আসার পরে খাবার খেয়ে শুয়ে পড়েন। একটু পরে খাবো, আপনি খেয়েছেন? না। কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা খেয়ে নিন এবার। আগে আপনি খান, তারপরেই খাবো। জাঙ্কুক তখন তেকে সাথে করে নিয়ে টেবিলে বসে দুজনেই খেয়ে নেয়। বিছানায় শুয়ে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে যায় দুজন। জাঙ্কুক মাঝরাতে সজাগ হওয়ার পর দেখে তেকে সে কোল বালিশের মতো করে জড়িয়ে ধরে শুয়ে আছে। জাঙ্কুক তখন সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয়। তের দিকে খেয়াল করে দেখে সে অঘরে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে কাউকে এত ভালো লাগে তা জাঙ্কুকের অজানা ছিল। জাঙ্কুক এসব ভেবে অপর পাশ
হতাশ হয়ে শুয়ে পড়ে। প্রতিদিনের মতো নাস্তা রেডি করার পরে তে জাঙ্কুককে ডেকে ঘুম থেকে ওঠায়। জাঙ্কুক নাস্তা করে সে তার কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। রাত 12:30 বেজে গেছে, জাঙ্কুক এখনো আসছে না। তের খুব ভয় আর চিন্তা হচ্ছে। রাত 1টার সময় দরজায় নক হয়। তে দৌড়ে এসে দরজা খুলে দেখে জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করা। হাতে কি হয়েছে? একটু সামান্য কেটে গেছে। কিভাবে কাটলো? গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। সাবধানে থাকতে পারেন না? সাবধানে তো ছিলাম। সাবধানে থাকলে এসব কিভাবে হলো? গাড়ির ড্রাইভারের চোখে হয়তো ঘুম এসে পড়েছিল। তে তখন জাঙ্কুককে 2 হাত দিয়ে ধরে বিছানায় বসায়। বিছানায় বসানোর পরে একটা ভেজা গামছা দিয়ে জাঙ্কুকের সারা শরীর মুছে দিচ্ছে। জাঙ্কুক তেকে কল্পনায় বউ বানিয়ে ফেলেছে। হয়েছে হয়েছে, আর মুছতে হবে না। আপনি এখানে বসেন, আমি খাবার নিয়ে আসছি। খেতে মন চাইছে না। না খেলে ঔষধ কিভাবে খাবেন? জাঙ্কুক চুপ করে থাকে। তে তখন পেটে সবকিছু নিয়ে এসে নিজের হাতে মাখিয়ে জাঙ্কুককে খাইয়ে দিল। জাঙ্কুক প্রথমটা না করছিল, কিন্তু এখন জাঙ্কুকের মন চাইছে শুধুমাত্র তের হাতে সারা জীবন খেতে। জাঙ্কুককে খাইয়ে দেওয়ার পরে তেও খেয়ে জাঙ্কুকের সাথে নিয়ে শুয়ে পড়ে। এভাবে কয়েকদিন চলার পরে একদিন জাঙ্কুক তেকে বলে, আমার সাথে একটা জায়গায় যেতে পারবেন? কোথায়? একটা বিয়ের অনুষ্ঠানে। আমি যাব কেন? ওরা বলেছিল যেন তোমাকে নিয়ে যাই। আমি যে আপনার সাথে থাকি সেটা কি ওরা সবাই জানে? হ্যাঁ। তে তখন জাঙ্কুকের দিকে রাগী চোখে তাকায়। কেন, কি হয়েছে? কিছু না বলে তে রান্নাঘরের দিকে যেতে থাকে। এমন সময় জাঙ্কুক একটু জোরে বলে, কালকে দুপুরের দিকে সময় মতো রেডি হয়ে নেবেন। বলে জাঙ্কুক কাজে চলে যায়। দুপুরের দিকে জাঙ্কুক বাসায় এসে দেখে তে শাড়ি পরে সেজে গুজে বসে আছে। নীল শাড়িতে তেকে একদম অপ্সরার মতো লাগছে। এভাবে তাকিয়ে আছেন কেন? না এমনি। বিয়েতে যাওয়ার পরে জাঙ্কুকের ফ্রেন্ডরা আসে। ভাবি কেমন আছেন? তেকে ভাবি বলে ডাকার পরে তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তখন অন্যদিকে চেয়ে থাকে। হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাবি, আমিও ভালো আছি। জাঙ্কুকের বন্ধু জাঙ্কুক আর তেকে একটা রুমে নিয়ে যায়। জাঙ্কুক, ভাবিকে নিয়ে এখানে বসে বসে গল্প কর। কথাটা বলে জাঙ্কুকের বন্ধু জাঙ্কুক আর তেকে রুমে রেখে দিয়ে চলে যায়। এই, আমি আপনার কি হয়? জাঙ্কুক তখনও চুপ হয়ে আছে। কথা বলেন না কেন? কি বলবো? আমার পরিচয় ওদের কাছে কি বলেছেন? এখন চুপ করুন প্লিজ। না না, আগে বলেন। বাসায় যাই তারপর বলবো। না, এখনই বলতে হবে, না হলে আমি কিছু খাবো না। বলে ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে চেয়ে থাকে। ওরা সবাই জানে তুমি আমার বউ। মানেটা কি? কিন্তু এটা কেন বলেছেন? এই সমাজে একটা ছেলের সাথে একা রুমে একটা মেয়ে বিয়ে ছাড়া থাকে, সেটা জানলে এই সমাজের মানুষগুলো মেনে নেবে না। তার জন্য এটা বলতে হবে? জাঙ্কুক তখন তের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। জাঙ্কুকের এমন চাহনি দেখে তে তো হেসে দেয়। হাসছেন কেন? আপনি ভয় পেয়েছেন তাই না? আমি ভয় পাই না। হয়েছে হয়েছে, আর ভাব নিতে হবে না। তারা দুজন খেয়ে গাড়ি করে বাসায় চলে যায়। বাসায় আসার পরে জাঙ্কুক সন্ধ্যার দিকে বাসার বাইরে যাবে। তখন তে দরজায় 2 হাত দিয়ে আটকে বলে, এখন কোথায় যান? কাজে। এত কাজ করে যে এত টাকা জমাচ্ছেন, সেগুলো কার জন্য? ভবিষ্যতের কথা ভেবে নিজেকে নিয়ে একটু ভাবুন। আর এখন থেকে সকাল 10টার সময় কাজে যাবেন আর বিকাল 4টের সময় বাসায় ফিরবেন। তের মুখ থেকে এসব কথা শুনে জাঙ্কুক তের দিকে চেয়ে আছে। হনুমানের মতো এভাবে তাকিয়ে না থেকে শুয়ে থাকুন। আপনি এখন কি করবেন? একটু ছাদে গিয়ে বসে থাকবো। তাহলে চলুন দুজনেই ছাদে যাই। এরপর জাঙ্কুক আর তে দুজনেই ছাদে গিয়ে বসে থাকে। ছাদে যাওয়ার পরে তে কথা বলছে আর জাঙ্কুক তে ঠোঁট নাড়ানি দেখে যাচ্ছে। তে এটা খেয়াল করে হঠাৎ করে চুপ হয়ে মুখে মুচকি হাসি রেখে জাঙ্কুকের চোখে চোখ রাখে। তারপর ভ্রু কুঁচকে চোখের ভাষায় জানতে চাইছে কি জন্য জাঙ্কুক এভাবে চেয়ে আছে। জাঙ্কুক তখন একটা হাসি দিয়ে অন্যদিকে যায়। এই শোনেন। বলেন। আমার না একা একা থাকতে ভাল লাগে না, কিন্তু আমার তো আর কেউ নেই। থাকলে কাউকে নিয়ে আসতাম আপনার একাকিত্ব দূর করার জন্য। আচ্ছা, এখন আজান দিবে, আপনি মসজিদে যান, আমি বাসায় নামাজ পড়ে নিব। জাঙ্কুক যখন পাঞ্জাবি পরে তখন হাতের বোতাম লাগানোর জন্য কয়েকবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তে তখন এসে জাঙ্কুকের পাঞ্জাবির বোতাম ঠিকঠাক ভাবে লাগিয়ে দিচ্ছে। আর জাঙ্কুক ভাবছে তে যদি সারা জীবন এভাবে বোতাম লাগিয়ে দিত। এই যে মিস্টার, হয়ে গেছে, এবার যান আর সাবধানে রাস্তায় চলাচল করবেন। নামাজ পড়ে একদম সোজা বাসায় আসবেন। আবার কোথাও দেরি করবেন না যেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক তখন বের হয় আর তে দরজায় দাঁড়িয়ে জাঙ্কুককে দেখছে আর ভাবছে, এমন সহজ সরল মানুষটা না থাকলে হয়তো আমি আজ এই পৃথিবীতে থাকতে পারতাম না। তে নিজেকে নিজেই প্রশ্ন করছে, আমি ওর সাথে সারাক্ষণ থাকি, সারা রাত এক বিছানায় ঘুমাই, কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই বা কোনো লোভী দৃষ্টিতে উনি দেখে নাই। আল্লাহ গো, তুমি ওনাকে ভালো রেখো। তে ফ্রেশ হয়ে নামাজ পড়ে জাঙ্কুকের অপেক্ষায় বসে আছে।
জাঙ্কুক নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে তের মতো এমন একটা মায়াবী মেয়েকে জীবন সঙ্গী হিসেবে পেলে কতই ভালো হতো। সারা জীবন ওর সাথে থাকতে পারতাম আর ওর চোখের চাহনিতে হারিয়ে যেতাম। এসব ভাবতে ভাবতে বাসায় এসে দরজা নক দেওয়ার পরে তে দরজা খোলে। কি এগুলো কি এনেছেন? আপনার পছন্দের জিনিস, মানে আচার আর চকলেট আছে। সত্যি? হ্যাঁ। তে তখন জাঙ্কুকের হাত থেকে নিজের হাতে নিয়ে জাঙ্কুকের দিকে যে একটা হাসি দেয়। সন্ধ্যার পরে দুজনে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় জাঙ্কুক হঠাৎ করে তেকে বলে, তুমি তোমার মায়ের খবর নাও না কেন? কিভাবে নেব? কেন মোবাইল নাম্বার নাই? মা মোবাইল চালায় না, কিন্তু একটা ভাবির নাম্বার আছে। তাহলে ওনার মোবাইলে ফোন দিয়ে হলেও তো জানতে পারো। কিন্তু কার মোবাইল দিয়ে ফোন করব? তুমি খুঁজলে কি আমি মোবাইল দিতাম না? তে তখন চুপ হয়ে আছে। জাঙ্কুক মোবাইলটা হাত বাড়িয়ে দেয়। তে ফোনটা নিয়ে তার ভাবির নাম্বারে ফোন দেয়। ভাবি কেমন আছো? হ্যাঁ ভালো, কিন্তু আপনি কে? ভাবি আমি তে। তুই তে বলছিস? কেমন আছিস বোন? আমি ভালো আছি। কি করছিস এখন? নামাজ পড়ে বসে আছি। তুমি কি করো? আমিও। ভাবি মা কেমন আছে? ফোনটা মায়ের কাছে দাও না। মায়ের কণ্ঠে তে ডাকটা শোনার জন্য অনেক ইচ্ছা হচ্ছে। এটা শুনে তের ভাবি কান্না করে দেয়। ভাবি তুমি কান্না করছো কেন? তেরে চাচি আমার বেঁচে নেই। তোর মা তখন একটা কথা বলেছিল, আল্লাহ তুমি আমার তেকে দেখে রেখো। তোর ভাইয়া তোকে অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু কোথাও পাইনি। এই কথা শোনা মাত্র তের হাসি মাখা মুখটা কালো হয়ে যায়। তের হাত থেকে মোবাইলটা আপনা আপনি পড়ে যায়। তের চোখ ভিজে যায়। এই দেহ আপনার কি হয়েছে? তে তখন হাউমা করে জাঙ্কুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে কি হয়েছে বলতে হবে তো। আমার মার বেঁচে নেই বলে শব্দ করে কান্না করে দেয়। জাঙ্কুকের চোখও তখন ভিজে যায়। প্লিজ সবাই তো চিরদিন বেঁচে থাকে না, প্লিজ এখন আর কান্না করবেন না। আমার এই একটা মাত্র মানুষই ছিল যে আমাকে সব সময় কেয়ার করত। এখন আমার আর কেউ নেই। আল্লাহ তুমি এমন কেন? আমার মাকে কেড়ে নিতে পারলে তুমি। আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? কার আশায় বাঁচবো? বলে আবারও কান্না করতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ভেজা তোয়ালে দিয়ে নাক মুখ মুছিয়ে বসিয়েছে। প্লেটে ভাত এনে তেকে খাইয়ে দেওয়ার জন্য হাত এগিয়ে দেয়। আমি খাবো না। কেন জানেন না আপনি? আপনি এই পরিস্থিতির শিকার হয়েছেন আজকে, আর আমি সেই 7 বছর আগে থেকে মা বাবা দুজনকেই হারিয়েছি। এতিমখানাতেই বড় হয়েছি। রাস্তাঘাটের সবাই আমাদেরকে আবর্জনা মনে করে। মানুষ জানে না এই পথে আসার রহস্যটা কি। মানুষ সেটা জানারও চেষ্টা করে না। পৃথিবীতে সবাই চিরস্থায়ী নয়, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এসব বলে তেকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়ায় জাঙ্কুক। ঘুমানোর সময় গুনগুন আওয়াজে আবারও কান্না করতে থাকে। জাঙ্কুক তখন তেকে কাছে টেনে নিয়ে কিছু কথা বলে ঘুম পাড়িয়ে দেয়। সকালে জাঙ্কুক রান্না করে তেকে নাস্তা করিয়ে দেয়। তারপর সে কাজে চলে যায়। তে বিকালের দিকে ছাদে গিয়ে বসে বসে ভাবে, আমাকে কে স্বপ্ন দেখাবে? আমাকে নিজের হাতে কে খাইয়ে দেবে? আল্লাহ তোমার কি এই মানুষটাকে নেওয়ার জন্য এত দরকার পড়লো? আমি কাকে নিয়ে বাঁচবো? মা আমি তোমাকে শেষবারের মতো দেখতেও পারলাম না। আমাকে তুমি মাফ করে দিও। মা গো, কত ইচ্ছা ছিল আমাদের একটা সুখী পরিবার হবে, যেখানে কোনো অভাব থাকবে না। সকাল হলে রান্না করার জন্য ভাবতে হবে না। এসব ভেবে তে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ওইদিকে জাঙ্কুক দরজায় নক করে বুঝতে পারে হয়তো তে ছাদে গেছে। তাই অন্য দরজা দিয়ে তালা খুলে ভেতরে ঢুকে ছাদে গিয়ে দেখে তে এভাবে কান্না করছে। জাঙ্কুক পেছন থেকে তের কাঁধে হাত রাখে। এই তখন আরেকটু শব্দ করে কান্না করে দেয়। রাতে ঘুমানোর সময় তেই বলেন, কালকে একটা জায়গায় যাব। কোথায়? আপনি একদিন বলছিলেন না বড় নদীর ধারে হাঁটতে ভালো লাগে আর বড় বড় ঢেউ দেখতে নাকি ভালো লাগে? হ্যাঁ, কালকে সকালে আমরা কক্সবাজারে যাব। আমার মন ভালো নেই, সেখানে গেলেই মন ভালো হয়ে যাবে। না গেলে হয় না? না হয় না। যাওয়ার সময় কিন্তু নীল শাড়িটাই পরবেন। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকাল হওয়ার পরে তে পেটিকোট পরে শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক রুমে এসে এসব দেখে বলে, শাড়ি পরতে পারেন না? না, আগে কোনোদিনও পরেননি? মা পরিয়ে দিত। অস্ফুট শব্দে তে চোখের পানি ফেলে দেয়। জাঙ্কুক তখন হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দেয়। দেখি শাড়িটা এদিকে দিন। তে তখন হাত বাড়িয়ে শাড়িটা দেয়। জাঙ্কুক থেকে শাড়িটা পরিয়ে দেয়। শুনুন, একদম কান্না করবেন না বলে দিলাম। তে তখন জাঙ্কুকের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। সবকিছু নিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলেন। আপনার পাঞ্জাবির বোতাম তো লাগানো হয় নাই, আপনার জন্যই রেখেছি। মানে আপনি লাগিয়ে দিবেন তাই? তে তখন ভেজা চোখে মুচকি হেসে জাঙ্কুকের কাছে এসে উকি দিয়ে বোতামগুলো লাগিয়ে দেয়। জাঙ্কুক তখন তেকে নিয়ে গাড়িতে ওঠে। তার নিজস্ব গতিতে চলেছে আর তে জানালার পাশে বসে আছে। খোলা চুলে জাঙ্কুকের
তের দেখা শ্রেষ্ঠ সুন্দরী এখন তার পাশে বসে আছে। কিছুক্ষণ পরে তে মাথা হেলিয়ে জাঙ্কুকের কাঁধে মাথা রাখে। তের চুলের মাতাল করা ঘ্রাণে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। গন্তব্যস্থানে আসার পরে তে চোখ মিলে তাকিয়ে দেখে তে এক হাত দিয়ে জাঙ্কুকের ডান হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে আছে, আর জাঙ্কুকও তের মাথার সাথে মাথা লাগিয়ে রেখেছে। তে তখন হাতটা ছাড়িয়ে নিয়ে হালকা করে জাঙ্কুকের মাথাটা ওঠানোর সময় দুজনের চোখাচোখি হয়। তে নিচের দিকে তাকিয়ে লজ্জা পাওয়ার মতো চেয়ে থাকে। এর এমন চাহনি দেখে জাঙ্কুক মনে মনে বলে, আল্লাহ, কিভাবে একটা মানুষ এত সুন্দর হয়। দুজন গাড়ি থেকে নামার পরে একটা ফ্ল্যাটের দিকে যায়। এখানে কাপলদের রুম ভাড়া দেওয়া হয়। আমাদের একটা রুম লাগবে স্যার, কিছু মনে করবেন না। আপনাদের মধ্যে কিসের সম্পর্ক? জাঙ্কুক তখন তের দিকে তাকায়। আমরা স্বামী স্ত্রী। কথাটা বলে তে জাঙ্কুকের একটা হাত জড়িয়ে ধরে। জাঙ্কুক তখন তের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। জাঙ্কুকের চোখের ভাষায় সামনের দিকে তাকাতে বলে তে। রুমে প্রবেশ করার পরে জাঙ্কুক বলে, ওখানে এটা বললেন কেন? কি বলেছি? এটাই যে আমরা স্বামী স্ত্রী। এটা না বললে কি আমরা এখানে বাসা পাইতাম? সত্যি সত্যি কি হওয়া যায় না? বিড়বিড় করে কি বলছেন? হ্যাঁ, না কিছু না। দুজনে শোয়ার পরে আজকে কেন জানি ঘুম আসছে না। কেন জানি না। আচ্ছা, আপনি কি কোনো গল্প পারেন না? পারি। তাহলে বলেন। এখন তো কখন? না মানে পরে বললে হয় না? আমার এখন ভালো লাগছে না। আর আপনি পরে গল্প শুনিয়ে কি করবেন? যদি শোনান তো এখনই শোনান, নইলে থাক। বলে ঠোঁট বাঁকিয়ে ভাঙচি খেতে অন্য পাশে মুখ ফিরে শুয়ে পড়ে। আচ্ছা বলছি, কিন্তু কিছু মনে করা যাবে না। আরে আগে বলেন তো। ক্লাস 2-তে একটা পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, টিচার টিচার, আমার আম্মু কি প্রেগনেন্ট হতে পারবে? টিচার বললেন, তোমার আম্মুর বয়স কত সোনা? পিচ্চি বলল, 40। টিচার বললেন, হ্যাঁ তোমার আম্মু প্রেগনেন্ট হতে পারবেন। পিচ্চি এবার বলল, আমার আব্বু কি প্রেগনেন্ট হতে পারবে? টিচার বললেন, তোমার আব্বুর বয়স কত সোনা? পিচ্চি বলল, 18। টিচার বললেন, হ্যাঁ তোমার আব্বু প্রেগনেন্ট হতে পারবে। পিচ্চি বলল, আমি কি প্রেগনেন্ট হতে পারবো? টিচার হেসে বললেন, তোমার বয়স কত সোনা? পিচ্চি বলল, 8। টিচার বললেন, না সোনা, তুমি প্রেগনেন্ট হতে পারবে না। এই কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বলল, শুনলে তো, আমি তো তখনই বলেছি আমাদের চিন্তা করার কিছুই নেই। জাঙ্কুক তের এই হাসিটা আজকে প্রথম দেখছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে অনেক কাছ থেকে বাঁকা দাঁতের হাসি দেখতে, আর ঠোঁটের কোণের তেলটাকে চুমু দিতে। এই কি ভাবছেন আপনি? কিছু না। এগুলো শিখেছেন কোথায় থেকে? আপনার দাদু এসে শিখিয়েছিল আর বলেছিল আমার নাতনিটাকে সব সময় হাসি খুশি রাখবি। হয়েছে, আর বানিয়ে বানিয়ে বলা লাগবে না। এখন ঘুমিয়ে যান। গুড নাইট। মাঝরাতে তে দেখে জাঙ্কুক তের কাছে এসে তেকে জড়িয়ে ধরে তের ঠোঁট কামড়ে ধরছে। তে তখন ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তের কোমরের দিকে এক হাত দিয়ে আরেকটা পা তের পায়ের উপর দিয়ে অঘরে ঘুমাচ্ছে। তে শুয়ে জাঙ্কুকের দিকে চেয়ে নিজে নিজে একটা হাসি দেয়। তে তখন মনে মনে ভাবে, ওর মতো কোনো মানুষ হয় না। আল্লাহ যদি ওর বউ হওয়ার মতো কোনো সুযোগ করে দিত, কতই না ভালো হতো। সারা রাত একে অপরকে জড়িয়ে ধরে রাখতাম। ধুর, এসব কি ভাবছি? একটা মেয়ের যেটা সবচেয়ে দামি জিনিস, আমি তো সেটাই হারিয়ে ফেলছি। কেন ওর জীবনে কি ওকে ঠকাবো? সব মেয়েদের একটা স্বপ্ন থাকে ভালো একটা ছেলেকে স্বামী হিসাবে পেতে, কিন্তু আমি এমন স্বপ্নে বিবার হয়ে থাকলে তো চলবে না। ওকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। যতদিন পারি পেটে ভাতে থাকি, তারপর না হয় কোনো বাড়িতে কাজের মেয়ে হিসাবে থাকবো। এটা ভেবে তের চোখ ভিজে যায়। তে তলপেট থেকে হাতটা নিচের দিকে সরিয়ে দিল। তারপর পাটা ঠিক করে বিছানার এক পাশে গুটি সুটি বেড়ে শুয়ে থাকে। একটা সময় তে ঘুমিয়ে যায়। আবার সকালে উঠে খেয়াল করে দেখে জাঙ্কুক তার পিঠের দিকে বুক লাগিয়ে গোল বালিশের মতো করে জড়িয়ে ধরে আছে। তে তখন নিজেকে ছাড়িয়ে নিয়ে গোসল করে এসে জাঙ্কুককে ওঠায়। জাঙ্কুকও তখন গোসল করে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। সকালে নদীর তীরে হাঁটছে। সদ্য ওঠা সূর্যের আলোটা পানিতে ঝিলিক ঝিলিক করছে। তে হাঁটছে আর শাড়ির কুচিটা এক হাতে হালকা করে ধরে রেখেছে। দেখেন নদীর ঢেউটা কত সুন্দর। ইচ্ছে করে দূর অজানায় হারিয়ে যেতে। এমন দূর অজানায় হারিয়ে গেলে আমি আপনাকে পাবো কি করে? দূর, আপনি কিছুই বোঝেন না। একটু কবি হতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হতেই দিলেন না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো নৌকায় উঠি। তে নৌকায় ওঠার পরে অনেক খুশি হয়। শেষবারের মতো নৌকায় উঠেছিল তার বাবার সাথে। আজ প্রায় 12-13 বছর আগে বাবা মারা যাওয়ার পরে নৌকায় আর ওঠা হয়নি। তে পা পানিতে দিয়ে পানির সাথে বাচ্চাদের মতো খেলা করছে। জাঙ্কুক তের হাসি মুখটা দেখতে পেরে অনেক খুশি। জাঙ্কুকের ইচ্ছা ছিল আপাতত সব কষ্ট ভুলিয়ে দিয়ে মন ভালো করে দেওয়ার তের। জাঙ্কুকের মনে হচ্ছে সে সেটা পেরেছে। দুজন দুপুরের দিকে রুমে আসে।
রুমে আসার পর তে ওয়াশরুমে যায়। জাঙ্কুক তখন বাহির থেকে খাবার কিনতে যায়। বাহির থেকে এসে কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে গিয়ে চোখ কপালে উঠে যায়। জাঙ্কুক সাথে সাথে দুই হাত দিয়ে চোখ ঢেকে ফেলে। তে ততক্ষণে নিজেকে সামলে নেয়। তে গোসল শেষ করে বের হয়। ওয়াশরুমে প্রবেশ করতে হলে সবসময় সাবধানে প্রবেশ করতে হয়। ওয়াশরুমের দরজা তো হালকা একটু খোলা ছিল, তাই মনে করেছি কেউ নেই। দরজার মধ্যে ছিটকিনিটা নেই, তাই ভেতর থেকে দরজা দেওয়া যায় না। সরি হয়েছে, সরি বলে আর কি হবে? যা দেখার সব তো দেখেই নিয়েছেন। না না না, আমি কিছুই দেখিনি। থামেন, খুব খিদা লেগেছে, খাবার খাবো। আপনি খেয়ে নেন, আমি গোসল করে এসে তারপর খাবো। আপনি গোসল করে আসুন, তারপর দুজনে একসাথে খাবো। না না, আপনি খেয়ে নেন। না, ওকে, 5 মিনিট ওয়েট করুন। কথাটা বলে জাঙ্কুক ওয়াশরুমে ঢুকে যায়। গোসল শেষে খাবার খেয়ে দুজনে ঘুমায়। সন্ধ্যার দিকে আবারও দুজনে বের হয়। দুজনে ল্যাম্প পোস্টের আলোতে হাঁটছে। তো একটা সময় একটা ইটের সাথে পা লেগে রাস্তায় পড়ে যায়। জাঙ্কুক তখন থেকে উঠিয়ে দেখে তের পায়ের নখের কোণে রক্ত বের হচ্ছে। তে ব্যথায় কান্না করে দেয়। জাঙ্কুক তখন থেকে বাজা করে কোলে তুলে রিকশায় ওঠে। রুমে আসার পরে জাঙ্কুক তের পাটা তার হাঁটুর উপরে রাখে। তারপর একটা বরফের টুকরো লাগিয়ে দেয় পায়ে। বরফ লাগানোর পরে একটা মেডিসিন দিয়ে দেয়। জাঙ্কুক তেকে শুইয়ে দিয়ে বাহিরে যায় ঔষধ আনার জন্য। তে তখন মনে মনে ভাবে, এই মানুষটা না থাকলে যে আমার কি হতো কে জানে। আমি তো ওর কেউই হয় না, তাও আমাকে এত কেয়ার করে। তাহলে ওর বউরে জানি না কেমন কেয়ার করবে রে বাবা। ওর বউ যে হবে তার কপাল অনেক ভালো। জাঙ্কুক আসার পরে তেকে নিজের হাতে খাইয়ে দেয়। তারপর জাঙ্কুক খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে তের ঘুম ভেঙে যায়। তে চোখ মেলে তাকিয়ে দেখে জাঙ্কুক একটা হাত তের নাভির উপরে রেখেছে। তের তখন অনেক ইচ্ছা হচ্ছে জাঙ্কুককে জড়িয়ে ধরতে, জাঙ্কুকের লোমওয়ালা বুকে মাথা রেখে ঘুমাতে। তখনই জাঙ্কুকের মোবাইলে একটা ফোন আসে। হ্যালো জাঙ্কুক, কেমন আছিস? জাঙ্কুক ঘুমাচ্ছে। আপনি কে? আমি জাঙ্কুকের বউ। কি? জাঙ্কুক বিয়ে করেছে আর আমি জানি না? তে তখন চুপ করে থাকে। আচ্ছা ভাবি কেমন আছেন? ভালো, আপনি? হ্যাঁ ভালো। আচ্ছা আপনি সকালে ফোন দিয়েন। বলে তে আবারও ঘুমিয়ে যায়। তে সকালে বিছানা ছেড়ে উঠতে যাবে, এমন সময় জাঙ্কুক তের হাত ধরে। কিছু বলবেন? না থাক, আজকে না। আরে বলেন না, বললে রাগ করতে পারেন। কি এমন কথা যে বললে রাগ করব? আচ্ছা আমি যদি আপনাকে বিয়ে করতে বলি আপনি করবেন? কি বলছেন, স্পষ্ট করে বলেন। আমি আপনাকে বিয়ে করতে চাই। করুণা নাকি? করুণা মনে হচ্ছে আপনার? জানি না, এতদিনে চলাফেরাতেও কি মনে হয় না যে আমি আপনার জন্য পারফেক্ট? হ্যাঁ। তাহলে করুণা বলছেন কেন? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? আপনি আমাকে বিয়ে করলে ঠকবেন। মানে একটা মেয়ের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইজ্জত, যেটা আমার নেই। এটা একটা দুর্ঘটনা। কয়েকদিন পর আপনি এটা বলে কথা শোনাবেন। আমাকে এতদিনে আপনি এই চিনলেন? তে চুপ হয়ে থাকে। তে আমি আপনাকে ভালোবাসি, আপনার শরীরকে নয়। আমি আপনার হাসিটাকে নিয়ে বাঁচতে চাই, আপনার দেহ নিয়ে নয়। তে শব্দ করে কান্না করে দেয়। কান্না করছেন কেন? কেউ আমাকে এত ভালোবাসে, তাই খুশিতেই কান্না চলে আসছে। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে আবারও কান্না করতে থাকে। জাঙ্কুক তখন থেকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে বাহিরে নিয়ে আসে। এই নদীর দিকে যাব, প্লিজ চলেন। চলেন। তে হাঁটতে হাঁটতে হঠাৎ করে মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। কি হলো, চলেন। আপনি আমাকে তুমি করে বলতে পারেন না? সেটার জন্য তো আপনাকেও তুমি বলতে হবে। ওকে ডান, আমিও আপনাকে তুমি বলবো আর আপনাকেও আমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা চলো। তে জাঙ্কুকের হাত জড়িয়ে ধরে শরীরের সাথে শরীর লাগিয়ে হাঁটতে থাকে। পরন্তু বিকালের দিকে পশ্চিমের দিকের আকাশটা হালকা লাল রঙের হয়ে আছে, তাতে পানিটা আরো ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ নদীর পানি আর ঢেউয়ের সাথে মানুষের সুখ দুঃখের জীবনটাকে তুলনা করেছিলেন। আসলে মন যখন খারাপ থাকে তখন নদীর তীরে হাঁটাহাঁটি করলে মন ভালো হয়ে যায়। চলো ওই দিকটাতে বসি। ওখানে যাওয়ার পর একটা বেঞ্চিতে দুজন বসে। তে তখন জাঙ্কুককে কাছে টেনে মাথাটা তার কোলে রাখে। জাঙ্কুক তখন বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে পড়ে। তে জাঙ্কুকের কপালে হাত বুলিয়ে দিতে থাকে। পরের দিন সকালে উঠে সবকিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে ওঠার পর তে জানালার পাশে বসে। গাড়ি তার আপন গতিতে চলছে। তের অবাধ্য চুলগুলো উড়ে এসে জাঙ্কুকের পুরো মুখ ঢেকে দেয়। কিছুক্ষণ পর তে জাঙ্কুকের কাঁধে এক হাত দিয়ে বুকে মাথা রাখে। জাঙ্কুক তখন তেকে জড়িয়ে ধরে। এভাবে পুরো রাস্তা আসার পরে জাঙ্কুক তেকে ঘুম থেকে জাগিয়ে সবকিছু বের করে গাড়িকে বিদায় করে। জাঙ্কুক তেকে পাজা করে তুলে নিয়ে যায়। আরে আরে কি করছো? কি কোথায় কি করছি? কোলে নিলে কেন? তুমি ঘুম থেকে এখনই উঠেছো, তাই সাথে সাথে হাঁটতে সমস্যা হতে পারে, তাই নিয়েছি। তে তখন জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। দুজন ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ে। বিছানায় শোয়ার পরে জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে। এই
ছাড়ো বলছি। কেন? আজকে এভাবে ঘুমানো যাবে না, তা তো নিজেই জানো। জাঙ্কুক তখন মন খারাপ করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। দেব পেছন থেকে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আমার কলিজাটা কি রাগ করেছে? না। তাহলে এভাবে শুয়েছো কেন? দেখি, এদিকে তাকাও, আমি তোমার বুকে মাথা রাখবো। জাঙ্কুক তখন তেকে জড়িয়ে ধরে বুকে নেয়। এর চেয়ে বেশি কিছু যেন না হয়। এর কথাতে দুজনেই হেসে ফেলে। এভাবেই তাদের ভালোবাসার সম্পর্কটা শুরু হয়ে যায়।